স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতেই আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের বিষয় হার্ড লাইনে বিএনপি। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সভাপতি খুলনা মহানগর বিএনপি, সদ্য সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির। আমি একটু নজরুল ইসলাম মঞ্জু সম্পর্কে একটু বলতে চাই দর্শক, আপনারা অনেকেই হয়তো জানেন, তারপরেও বলার প্রয়োজন বোধ করছি। 1979 সালে ছাত্র দল থেকে রাজনৈতিক জীবন শুরু করেন নজরুল ইসলাম মঞ্জু। 1987 সাল থেকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, 1992 সাল থেকে সাধারণ সম্পাদক, 2009 সাল থেকে গত 9 ডিসেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ 34 বছরে খুলনা বিএনপি এবং নজরুল ইসলাম মঞ্জু যেন একই নাম। নজরুল ইসলাম মঞ্জু 2001 সালে খুলনা 2 আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে সারা দেশে বিএনপির বিপর্যয়েও আসনটি ধরে রাখেন তিনি। আর সর্বশেষ 2018 সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে প্রতীক দেয় বিএনপি। তবে তিনি ৬৭,৯৪৬ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের কাছে হেরে যান। এই হচ্ছে এক নজরে নজরুল ইসলাম মঞ্জু সাহেবের প্রোফাইল। অনেক ধন্যবাদ যে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। নজরুল ইসলাম মঞ্জু, শনিবার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় আপনি গণমাধ্যমে বলেছেন আপনার প্রতি অবিচার করা হয়েছে। ঠিক কি কি কারণে আপনি মনে করছেন যে অবিচারের শিকার হয়েছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমার শুভেচ্ছা। আমি ৪৪ বছরের বিএনপি রাজনীতি কর্মী। আমি ৪৪ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি গণতান্ত্রিক আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি খুলনায়। আমি মাঠের থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী এবং আজকের নেতা। আমি শহীদ জিয়ার দল, সততা প্রতীক শহীদ জিয়ার দল, তার রেখে যাওয়া রাজনৈতিক দলের একজন শুরুর কর্মী। আমি আমার সকল চেষ্টা দিয়ে আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলকে এবং আমাকে এবং আমার কর্মীদেরকে আমি রাজপথে রেখেছি। আমি সবসময় রাজনীতিমুখী এবং মানুষমুখী একজন মানুষ। আত্মমানবতার সেবায়, রাজনীতি, সমাজ সেবায়, সব কাজেই আমরা সবসময় সম্পৃক্ত ছিলাম। এবং এই বিএনপির দুঃসময়ের একজন কর্মী হিসাবে আমি চেয়েছিলাম আমার দলের কাছ থেকে সম্মান এবং মর্যাদা। আমি সেইটা পাইনি আমার দলের কাছ থেকে। আমার ৪৪ বছরের শ্রমের পুরস্কার আমাকে দিয়েছে। আমি মনে করি যে এটা আমার পরে অবিচার করা হয়েছে। আপনি মনে করছেন নজরুল ইসলাম মঞ্জু আপনার প্রতি অবিচার করা হয়েছে? আমি টেলিফোনে আপনার কণ্ঠ শুনে বুঝতে পারছি আপনার কণ্ঠের মধ্যে অনেক ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে। আমি এই আবেগ দেখতে চাই এবং দর্শকরাও নিশ্চয়ই অপেক্ষা করছেন আপনাকে সরাসরি দেখবার জন্য। আপনি যদি একটু আমাদের যে লিঙ্ক পাঠানো হয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন, তাহলে আপনাকে কথাও শোনা হবে, আপনার যে আবেগ ঘন যে এক্সপ্রেশন সেটাও নিশ্চয়ই আমরা দেখতে পাবো। আমি অন্য অতিথিদের কাছে যাচ্ছি, আপনার জন্য অপেক্ষায় রইলাম। আমাদের সঙ্গে SM কামাল হোসেন আছেন, সাংগঠনিক সম্পাদক তিনি আওয়ামী লীগের। SM কামাল হোসেন, আপনি ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাংগঠনিক সম্পাদক। মানে সম্প্রতি খুলনা জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা হওয়ার পর নজরুল ইসলাম মঞ্জু সংবাদ সম্মেলন করে হাইকমান্ডের প্রতি কমিটি পুনর্মূল্যায়নের আহ্বান জানান। তাকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগে কি কেন্দ্রীয় সিদ্ধান্তের ব্যাপারে নেতাকর্মীদের দ্বিমত জানানোর সুযোগ আছে? মানে কোন পদ্ধতিতে যদি জানাতে চায় তারা, কোন পদ্ধতিতে জানাতে হয়, নাকি হাইকমান্ডের বিরুদ্ধে গেলে বাংলাদেশে যে কোনো দলই হোক তাকে কঠিন সাজা পেতে হয়? না, আমাদের দলের যেটা ধরেন
সাংগঠনিক নিয়ম, যে যত বড় অপরাধ করে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে তাকে আমাদের কার্যনির্বাহী কমিটির সভা, আমাদের দলের সভাপতি, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্রের প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সভা হয়। সেই সভায় যে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাকে কারণ দর্শানো হয়, কারণ দর্শানোর পর তার ব্যাখ্যা 4 পাঠ, আবার সেই ব্যাখ্যা সহ বৈঠক হয়। সেই বৈঠকে আমাদের কার্যনির্বাহী কমিটির সভার প্রতিটি সদস্যের মতামতের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের দলের সভাপতি সিদ্ধান্ত দেন। যদি সবাই মনে করেন যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সবাই যদি ঐক্যমত পোষণ করেন, আমাদের সভাপতি জননেত্রী শেখ হাসিনা তখন সিদ্ধান্ত দেন। হুট করে কাউকে দল থেকে বহিষ্কার করা, অব্যাহতি দিয়ে এটা আওয়ামী লীগের মধ্যে নেই। আমি আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আপনারা দেখেছেন, এই ইতিমধ্যে আমাদের দলের মধ্যে আমরা অনেক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। এটা কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হওয়ার মধ্যে দিয়ে তাকে তার ক্ষমাচার বা তাকে তার আত্মসমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। যে আপনার বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এইভাবে কারণ দর্শন হয়। তার এই ব্যাখ্যা যদি আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সন্তোষজনক না হয়, তাহলে আমরা কার্যনির্বাহী কমিটির সভায় সকল মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের দলের মধ্যে হুট করে কাউকে আমরা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের কাউন্সিলের মধ্যে দিয়ে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কারো বিরুদ্ধেই সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। হয়তো যদি কেউ গুরুতর অপরাধ করে থাকে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে তারপরে তার বিরুদ্ধে ব্যবস্থার জন্য তাকে কারণ দেশে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তার মানে সম্প্রতি আপনাদের দল থেকে যে প্রতিমন্ত্রী ও মেয়র পদমর্যাদার ব্যক্তিসহ একাধিক নেতাকর্মীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা বেশ আলোচনায় ছিল। তার মধ্যে প্রতিমন্ত্রীর বিষয়টি তো অনেক আলোচনার জন্ম দিয়েছে। প্রতিমন্ত্রীকে আপনারা দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন, কিন্তু তাকে এখনো দলে রাখা হয়েছে। কাজে আপনারা কি এটা গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই দেখছেন যে অনেক বড় অপরাধ করলেও আসলে তাকে দল থেকে বের করতে অনেক সময় লাগে, সেটা কর্মপদ্ধতি অবলম্বন করেই তারপরে আপনারা করেন, বিষয়টা এমন? আপনি দেখেন, এর আগে আমাদের দলের সিনিয়র নেতা ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, তিনাকেও কিন্তু এইভাবে কারণ দর্শানো হয়েছে এবং তার ব্যাখ্যা চাওয়া হয়েছে, তিনি আত্মপক্ষ সমর্থন আলোচনা হয়েছে। এর আগে গাজীপুরের মেয়রের আপনারা দেখেছেন, তাকে কারণ দর্শানো হয়েছে, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। আপনি যেটা বলছেন যে প্রতিমন্ত্রী মুরাদ, তাকে তার মন্ত্রিত্ব থেকে তাকে সঙ্গে সঙ্গে এই মাননীয় প্রধানমন্ত্রী, যেটা সঙ্গে সঙ্গে করা যায়, যেটা নিয়ম আছে, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন তাকে মন্ত্রীর থেকে পদত্যাগের জন্য। সে পদত্যাগ করেছে এবং সে জামালপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য। জামালপুর জেলা আওয়ামী লীগ মিটিং ডেকে তার কারণ দর্শায় তার সেই পদ থেকে অব্যাহতি দিয়েছে এবং তাকে বহিষ্কার করার জন্য কেন্দ্রের সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির মিটিং না হওয়া পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যাবে না, যার ফলে আমাদের পরবর্তীতে যে কার্যনির্বাহী কমিটির সভা হবে সেই সভায় বিস্তারিত আলোচনা করেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দল গণতান্ত্রিক পদ্ধতিতে এগোচ্ছেন, গণতন্ত্রের চর্চা হয় এবং আমরা দেখেন প্রতি 3 বছর অন্তর অন্তরে আমাদের কার্যনির্বাহী কমিটির জাতীয় সম্মেলন হয় এবং সম্মেলনের মধ্যে দিয়েই নেতা নির্বাচিত হয়। আমরাও জেলা উপজেলার তৃণমূলেও কিন্তু আমরা তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দলের মধ্যে পূর্ণ গণতান্ত্রিক চর্চা রয়েছে, তাই তো? আমি একটু জায়েদুল হাসান পিন্টুর কাছে যেতে চাই, আছেন তিনি আমাদের সঙ্গে, তিনি ডিবিসি নিউজের সম্পাদক। জায়েদুল হাসান পিন্টু, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর পর এবার খুলনা সিটি কর্পোরেশনের সবশেষ নির্বাচনে দলের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। এসব কি দল গোছানো কিংবা দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপ বলে মনে করেন?
জাহিদুল হাসান পিন্টু, একটু আনমিউট করতে হবে আপনাকে। কথা বলছিলাম যে একটি বৃহৎ রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ বা বিএনপির মতো দল যখন কাউকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়, সব সময় যে দলীয় শৃঙ্খলার কথা চিন্তা করে নেয় তা না। দলীয় শৃঙ্খলা তো একটি বিষয় আছে, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা দলের প্রতিটি নেতা কর্মীর দায়িত্বের মধ্যে পড়ে। এখন নজরুল ইসলাম মঞ্জুর সাহেবের যে বিষয়টা, উনি দলের হাইকমান্ডকে চ্যালেঞ্জ করেছেন, হাইকমান্ড তাকে শোকজ করেছে, শোকজের জবাব তিনি দিয়েছেন, সেটা তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, তাই তাকে বহিষ্কার করেছে। আবার একই সময়ে যদি আপনি দেখেন অন্য কারো ক্ষেত্রে হয়তো শোকজের বক্তব্য তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে ধরে নেন, তখন দেখবেন যে বহিষ্কার করা হয়নি। তার চেয়ে অনেক কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, তারপর স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি যদি নামও বলি শাহজাহান ওমর বা এই যে শাহ মোয়াজ্জেম, তো যা তা কথা বলেছেন, দলের চেয়ারপারসনকে মূর্খ, ভারপ্রাপ্ত চেয়ারপারসনকেও মূর্খ অযোগ্য বলেছেন, তাই না? আবার আছেন দলে হাফিজ সাহেবও খুব কঠোর ভাষায় সমালোচনা করতেন কিছুদিন। তো এই জায়গায় সিদ্ধান্তগুলো নেয় হলো আপনার ওই পরিবেশ পরিস্থিতি এবং তাকে আমার আদৌ এখন দরকার কিনা। এখন বিএনপির ক্ষেত্রে কি কাজ করেছে সেটা তো আমি বলতে পারবো না, তবে বিএনপির নেতারা যে কথাগুলো বলেন আমাদেরকে, প্রকাশ্যে তো বলেন না, অফ দ্য রেকর্ড বা আলোচনায়, ওনারা যেটা বলতে চান যে উনি তো দীর্ঘদিন ধরে ওখানে নেতৃত্ব দিচ্ছেন, নতুন নেতৃত্ব দরকার, এই কারণে তাকে সরানোর একটা সুযোগ নিয়েছে। আবার এই কথা যদি আমি মেনে নেই, তাহলে দলের ভিতরে আরো অনেক এমন নেতা আছে দীর্ঘদিন ধরে একই জায়গায় না, শুধু আপনি দেখবেন যে জেলা কমিটি, থানা, উপজেলা কমিটি, ইভেন কেন্দ্রীয় কমিটি, একই ব্যক্তি 4-5টি পোস্ট হোল্ড করে আছেন, সেক্ষেত্রে আবার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এগুলো ঠিক এই এক একটা কেস এক এক রকমের হয়। আর আপনি যে বিষয়টা গঠনতন্ত্র নিয়ে বা দলের ভিতর গণতান্ত্রিক চর্চার যে বিষয়টা নিয়ে আসলেন বা এস.এম. কামাল হোসেনও বললেন, এই জায়গায় আপনার আওয়ামী লীগের গঠনতন্ত্র, বিএনপির গঠনতন্ত্র এবং জাতীয় পার্টির গঠনতন্ত্র যদি বিশ্লেষণ করেন, আমি প্রায়োগিক দিক যাচ্ছি না, মানে প্র্যাকটিসে কে কি করে সেটা এক আলোচনা। যদি গঠনতন্ত্রের কথা বলেন, এই তিনটি দলের গঠনতন্ত্রের মধ্যে বিএনপি এবং জাতীয় পার্টির গঠনতন্ত্রের কাউকে বহিষ্কার করার ব্যাপারে আপনার যে ধরনের নিয়ম নীতি অনুসরণ করা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রে আরেকটু কঠিন। কেন কঠিন? কারণ আওয়ামী লীগ অনেকটা, আমি আবারও বলে নিচ্ছি, কাগজে কলমে যেগুলো আছে, আওয়ামী লীগ অনেকটা গণতান্ত্রিক উপায়ে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়, কারণ ওই চাইলেই যে কাউকে বহিষ্কার করতে পারে না আপনার, এটা কেন্দ্রীয় কমিটির অনুমোদন লাগে। হ্যাঁ, সেটা গঠনতন্ত্রের 46-47 যদি দেখেন। আবার বিএনপির গঠনতন্ত্র যদি বলেন, এই জায়গায় এটা একটু অগণতান্ত্রিক। এটা আপনার ওই গঠনতন্ত্রের 8 নম্বর ধারাটা যদি আপনি পড়েন, দেখবেন যে এটা 2016 সালে যে সর্বশেষ তারা খুব সম্ভবত 19শে মার্চ কাউন্সিল করলো, এরপরে যে গঠনতন্ত্রটা অ্যাভেলেবেল, সেখানে দেখবেন 8 নম্বর ধারায় চেয়ারম্যানের যে ক্ষমতা আছে, একটি লাইন আপনাকে পড়লে আপনি বুঝতে পারবেন, দলের এই চেয়ারপারসন চাইলে, প্রয়োজন মনে করলে তিনি সব কমিটি বাতিল করে দিতে পারেন। তার মানে কি দাঁড়াচ্ছে? চেয়ারম্যানের ক্ষমতাটা হলো উনি যদি প্রয়োজন মনে করেন জাতীয় স্থায়ী কমিটি, আপনার নির্বাহী কমিটি এবং তার মনোনীত কোনো কমিটি, যে কোনো কমিটি উনি বাতিল করতে পারেন। তো এই জায়গায় আপনি কাউন্সিল করে যে সংগঠনটার নেতৃত্ব নির্বাচন করার কথা বলছেন, সেই জায়গায় চেয়ারপারসনকে অধিক ক্ষমতা দেওয়া হয়ে গেছে। উনি চাইলে ওই কাউন্সিলের মতামত উপেক্ষা করে কমিটি বাতিল করে দিতে পারছেন। তো এই জায়গাটায় চর্চার, আমি দেখি চর্চার দিক দিয়ে এগুলো ভিতরেই সমস্যা। আপনি গণতন্ত্রের কথা বলবেন রাজনৈতিক দল, কিন্তু দলের ভিতরে সেই চর্চাটা আপনি ঠিক মতো করছেন না, সেখানে এক ধরনের স্বৈরাচার। আপনি যদি মনে করেন এই যে 8-এর 4 ধারা যেটা আমি বললাম, যে চেয়ারম্যান প্রয়োজন মনে করলে জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি, বিষয় কমিটি সমূহ এবং চেয়ারম্যান কর্তৃক মনোনীত অন্যান্য কমিটি বাতিল করে দিতে পারেন, এই ধরনের ধারা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের গঠনতন্ত্রে থাকতে পারে না। এখন জাহিদুল হাসান পিন্টু, আপনার কথা শুনে মনেই হচ্ছে যে গঠনতন্ত্রে বিএনপির এক ধরনের অগণতান্ত্রিক এক ধরনের ধারা
আছে, চাইলে আসলে অনেক কিছুই করা সম্ভব, বহিষ্কার করা তো খুবই সহজ। এম এ আজিজ আছেন আমাদের সঙ্গে, সিনিয়র সাংবাদিক তিনি। এম এ আজিজ, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই যে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে, এর মধ্যে যতদূর জানতে বুঝতে পারলাম যে বিএনপি তৃণমূলে এক ধরনের নাকি বার্তা দিতে চেয়েছে, মানে সেটা আসলে কি বার্তা হলো? সেটা কি আসলে বিএনপির জন্য ভালো হলো? বিএনপির লাভ হলো কি আর ক্ষতি হলো কি? এম এ আজিজ কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন না? জি, আমি বরং জায়েদুল হাসান পিন্টুর কাছে যাই। জায়েদুল হাসান পিন্টু, কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত যদি ধরেন নেতাকর্মীদের মনোপুত না হয়, সেক্ষেত্রে কি তারা সেটা জানাবে, নাকি কেন্দ্র থেকে যা সিদ্ধান্ত দেওয়া হবে তাই মেনে নিতে হবে? মানে কোনো কথা বলা যাবে না এরকম? রাজনৈতিক দলের নিয়ম কি এমনই, গঠনতন্ত্রে যাই থাকুক, মানে আমরা তো ধরেন গণতান্ত্রিক দেশ বা গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত, তার মানে কি টপ ম্যানেজমেন্ট যা বলবে তাই মাথা পেতে নিতে হবে? এই ধরনের কোনো সংস্কৃতি কি আপনি দেখতে পান কিনা ইদানিং? না, দেখেন, যেহেতু রাজনৈতিক দল এবং তারা রাষ্ট্র পরিচালনা করেন এবং তারা গণতান্ত্রিক পথে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেন, তো সেই দলগুলো যে দলই হোক, সেই দলের কর্মপদ্ধতি, কার্যধারা, তাদের আচার আচরণ সমস্ত কিছুতে গণতান্ত্রিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ থাকতে হবে। আমি মুখে বলবো গণতান্ত্রিক বা মুখে বলবো আমি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু আমি চর্চা করব না, এটা হলে কন্ট্রাডিকশন গুলো হয়। তখন রাষ্ট্র ক্ষমতায় গেল ওই দলগুলো কিন্তু গণতান্ত্রিক চর্চার মধ্যে আর থাকে না। সো একজন নেতা যদি, আমি এখানে ব্যক্তি ধরে বলছি না, সেটা আওয়ামী লীগের জাহাঙ্গীর বা মুরাদ অথবা এই নজরুল ইসলাম মঞ্জু সাহেব, আমি এগুলো নাম ধরে বলছি না, যে কোনো নেতা তিনি দলের সিদ্ধান্তের সমালোচনা করতে পারে, এটা করাটা এইটাই চর্চা। আবার দলের সিদ্ধান্তের সমালোচনা কতটুকু বাহিরে এসে করবেন আর কতটুকু দলীয় ফোরামের ভিতরে করবেন, এইটারও একটা মাপকাঠি থাকতে হবে, কারণ না হলে দলের শৃঙ্খলা নষ্ট হবে। আপনি যখন একটি যে কোনো জায়গায় আপনি যেখানে কাজ করেন, বা আপনি ওই যমুনা টেলিভিশনে আছেন, আপনার যমুনা টেলিভিশনের নিয়ম নীতি মেনেই আপনাকে চলতে হচ্ছে। কোনোটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে, আপনি আপনার ভিতরে কথা বলবেন, তারপরে আপনি ওইটারই কিছু জিনিস মানুষের কাছে আপনি নিয়ে আসতে চাইতে পারেন, যে দেখো এই দল কিন্তু আমাকে অন্যায়ভাবে, যেটা উনি বলছেন অবিচার করা হচ্ছে, তার প্রতি কি কি অবিচার করা হচ্ছে উনি সেটা বলতেই পারেন। হ্যাঁ, কিন্তু তার আগে দলীয় ফোরামে জানানোটা আমি মনে করি সমীচীন, যে এই দলের এই সিদ্ধান্ত, এই আচরণ এই গণতান্ত্রিক হচ্ছে না, অগণতান্ত্রিক হচ্ছে, অথবা এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত না, যুক্তি তর্ক দিবে দলের ভিতরে, তো অবশ্যই দিবে। কিছু কিছু জিনিস বাইরেও আসবে, কিন্তু ওই যে আমি বললাম, কতটুকু বাইরে আনবেন, কতটুকু ভিতরে রাখবেন, সেটা নির্ভর করবে ওই ঘটনার ব্যাপ্তি কতটুকু, ওই ঘটনা নিয়ে আপনার দলের চিন্তা ভাবনা কতটুকু, বা আপনি কতটা সাফোকেশনের মধ্যে আছেন যে আপনি আর পারছেন না, তখন বাইরে বাস করে দিলেন। তো এইগুলো আপনার আসলে হয় কি, আমরা যদি একটু উদার হই, আমরা যদি একটু সহিষ্ণু হই, তাহলে অনেক কিছু, অনেক ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করার পরও সেগুলোকে মিনিমাইজ করা যায়। সহিষ্ণুতা খুব প্রয়োজন, তাই তো জায়েদুল হাসান পিন্টু। এম এ আজিজ এখন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, একটু জানতে চাই, এই যে নজরুল ইসলামকে অব্যাহতি দিয়ে দলের মধ্যে এক ধরনের বার্তা দিতে চেয়েছে বিএনপি, এই বার্তা কি খুব ইতিবাচক কোনো বার্তা হয়েছে? মানে 40 বছরেরও বেশি সময় ধরে যে ব্যক্তিটি দলের সাথে, তাকে অব্যাহতি দিয়ে খুব কি লাভ হয়েছে বিএনপির? মানে অনেক সময় তো এমন হয়, হার্ড ব্রেক করলে কিন্তু ব্রেক ফেইলও হয়, তাই না? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি রাজশাহী, খুলনা এবং বরিশালে সবচাইতে আলোচিত যে 3 জন নেতা, তাদেরকে বাদ দিয়ে কমিটি নতুন করে করেছে। সেখানে বিএনপির পক্ষ থেকে যে সামনে আন্দোলন করবে, আন্দোলনের জন্য নতুন নেতৃত্ব নিয়ে এসছে। এখন এখানে যেমন খুলনার বিষয়টি আলোচনা হচ্ছে, মঞ্জু ভাই ব্যক্তিগতভাবে আমিও চিনি, তিনি উপস্থিত আছেন, তার সামনেই আমি বলছি যে খুলনায় আগেও নেতা ছিলেন, রাজ্জাক সাহেব ছিলেন, ইউসুফ সাহেব ছিলেন, আশরাফ সাহেব ছিলেন, তারা এখন নাই। এখন শুনতে পাচ্ছি না, এখন যে আপনি বলুন এম এ আজিজ, আপনি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার মঞ্জু ভাই আছেন, কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এখন এই যে 3টি কমিটি বদল করেছে, হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এইভাবে হঠাৎ করে অ্যাব্রাপ্টলি
পরিবর্তন না করে থ্রু একটা প্রসেস, অর্থাৎ আপনার মঞ্জু ভাইকেও যদি বিরত রাখতে হয়, অর্থাৎ বাদ দিতেও হয়, তবুও একটা প্রসেসে বাদ দেওয়া উচিত ছিল। অতর্কিতভাবে এটা উচিত হয় নাই। তবে মঞ্জু ভাইও কিন্তু বুঝতে হবে যে তিনি বিএনপি করেন, বিএনপির গঠনতন্ত্র আছে, তিনি বিএনপির প্রথম থেকে বিএনপি করেন, বিএনপির গঠনতন্ত্র সম্পর্কেও তার ধারণা আছে, বিএনপিতে প্রতিবাদ বা কিভাবে করতে হয় তাও ওনার জানা উচিত। যখন নূতন কমিটি করেছে সাথে সাথে তিনি গিয়ে প্রেস কনফারেন্স করে এটার প্রতিবাদ করেছেন, এটাকে সংগঠনের ডিসিপ্লিন ভায়োলেট করেছেন বলে ধরা হয়েছে। এরপরে তাকে সাংগঠনিক সম্পাদক থেকেও আপনার অব্যাহতি দেওয়া হয়েছে। এখন বিএনপির যে গঠনতন্ত্র, যেটা জাহিদুল হাসান পিন্টু সাহেব বললেন, এটাই সত্য। বিএনপিতে চেয়ারম্যান সব কিছু কমিটি ভেঙে দিতে পারেন, কমিটির নেতৃত্ব নূতন কমিটি করতে পারেন, সব একক ক্ষমতার অধিকারী। সেখানে তার কারো কাছে জবাবদিহি করার দরকার নাই, কাউন্সিলরও দরকার নাই। সুতরাং এটা তো মঞ্জু ভাই নিশ্চয়ই জানেন প্রবীণ নেতা হিসাবে। দ্বিতীয়ত, আমি যতটুকু খুলনায় খবর রাখি, তিনি একটা নিজস্ব বলয় তৈরি করে চলেন। নূতন নেতৃত্ব তার বিকল্প, মঞ্জু ভাইয়ের বিকল্প কিন্তু ওখানে নেতৃত্ব তৈরি হয় নাই, তিনি সেই সুযোগও দেন নাই। সিনিয়র যে নেতারা মারা গেছে এবং যারা আছে তারা ইনঅ্যাক্টিভ। সুতরাং এখানে মঞ্জু ভাই তো নূতন নেতৃত্বও তৈরি করেন নাই, এই অভিযোগটাও তো আছে। সুতরাং রাজনৈতিক দল তো বিকল্প নেতৃত্ব চাইবেই। সুতরাং এখানে আমার বক্তব্য হচ্ছে মঞ্জু ভাইকে যে বাদ দেওয়া হয়েছে যে প্রসেসে, এইটা আমি বলবো সঠিক যেমন হয় নাই, তবু তো আবার মঞ্জু ভাই যেভাবে প্রতিবাদ করেছেন এটাও আমি মনে করি সংগঠনের শৃঙ্খলা বিরোধী। সুতরাং আমার মনে হয় এখানে মঞ্জু সাহেবের প্রয়োজন খুলনাতে। সেই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি হাইকমান্ড এটা বিবেচনা করতে পারে। তার মানে এমনি আজিজ আপনি বলতে চাচ্ছেন যে তালিটা আসলে এক হাতে বাজে নাই। নজরুল ইসলাম মঞ্জুর কাছে আমি আবারও যেতে চাই। নজরুল ইসলাম মঞ্জু, আপনি সংবাদ সম্মেলন করতে গেলেন কেন? মানে কমিটি নিয়ে আপনি অন্যভাবেও তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলতে পারতেন, নাকি তার সাথে আপনার দূরত্ব এতই বেশি যে আপনাদের কথা বলাও বন্ধ ছিল, এরকম কিছু? আমি একটা বিষয় আপনাকে বলি, এই যে বিষয়টা নিয়ে মূলত সমস্যার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে দল পুনর্গঠনের ব্যাপারে। দল পুনর্গঠনে যেটা সবসময় মাঠ পর্যায়ে নেতা কর্মীদেরই ছিল যে তাদের আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনকারীদের নেতৃত্বে দল গঠিত হবে এবং দলের গঠনের ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। এইগুলো কিন্তু অনুসরণ করা হয় নাই। ধরেন বিকল্প নেতৃত্ব তৈরি হওয়ার তো সুযোগ আছেই, থাকবেই সবসময়। আমরা এক সময় ছাত্র রাজনীতি করতাম, এখন বিএনপি রাজনীতি করি, জাতীয় রাজনীতি করি। আমাদের পরবর্তী প্রজন্ম তারাও তৈরি হয়েছে এবং সেগুলো খুলনার বিএনপি কিন্তু একটা মডেল। এখানে সিরিজ অফ লিডার্স তারা পলিটিক্স করে এবং তারা সবাই বিএনপির প্রোডাক্ট। এবং বিএনপি কিন্তু খুলনায় একটা পলিটিক্যাল কালচার তৈরি করেছে, সেটি হচ্ছে যে খালি রাজনীতি না, সমাজসেবা সহ সমস্ত কাজে। এই বিএনপি গঠন প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, আমরা সেই কথাটাই বলেছিলাম যে ভালো মানুষের দল, শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক দলের ভালো মানুষ নেতৃত্ব দেবে। আমাদের সমাজের বিতর্কিত নিকৃষ্ট মানুষদের নেতৃত্বে দল গঠন হোক, এটা কিন্তু বিএনপির কর্মীরা চায় নাই। চেয়েছে যে আন্দোলন সংগ্রামের ভূমিকা পালনকারী, ত্যাগ স্বীকারকারী নেতা কর্মীদের নেতৃত্বে দল গঠন। এই প্রক্রিয়া অনুসরণ করলে কিন্তু এটা নিয়ে কোনো সংঘাত ছিল না, কারণ মৌলিকভাবে বিএনপির রাজনীতির মধ্যে কোনো বিভেদ নাই এবং অসুস্থ প্রতিযোগিতা নাই। আমরা এইটা হঠাৎ করেই একটি কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো, সেটি স্থানীয় নেতৃবৃন্দের আলাদা অন্ধকারে রেখে এই প্রক্রিয়াটায় নেতাকর্মীরা মেনে নেয়নি বলে তাদের কথাটাই আমরা প্রেস কনফারেন্সে করেছি। আমরা কিন্তু প্রেস কনফারেন্সে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিই নাই, প্রতিবাদ কর্মসূচি দিই নাই এবং কোনো ব্যক্তি নেতার বিরুদ্ধে আমরা কোনো অসদাচরণ করি নাই, কারণ নাম বলি নাই। আমরা সাধারণভাবে নেতাকর্মীদের সেন্টিমেন্টটাকে তুলে ধরার চেষ্টা করেছি
হ্যাঁ, এটা যদি আমাদের মানে সেটাকে আপনি এই যে ওপেন পাবলিক প্লেসে না বলে আপনি দলের হাই কমান্ডের সাথে সরাসরি কথা বলতে পারতেন কিনা? আমার প্রশ্নটা এরকম ছিল। এখানে আরেকটু যুক্ত করতে চাই আমি কিন্তু 3 মাস পূর্বে 29 পাতার একটি আবেদনপত্র জমা দিয়েছি কেন্দ্রে। আমি সেখানে গত 3 বছরে ঘটে যাওয়া খুলনা বিএনপির শৃঙ্খলা বলেন আর বিশৃঙ্খলা বলেন সেগুলো প্রতিকারের জন্য আবেদন করেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। আমার সেই আবেদনপত্র কানাও কিন্তু উপেক্ষিত হয়েছে, এটা কিন্তু আলোচনায় আসে নাই, তদন্ত হয়নি। আমি কিন্তু মহানগর কেন্দ্রের সভাপতি, সেক্রেটারি ছিলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমার আবেদনখানা এটি বিবেচনায় নেওয়া উচিত ছিল যে আমি কি বলতে চেয়েছি, সেটা কিন্তু অন্ধকারে থেকে গেছে। এখানে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ প্রশ্নই আসে না। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই কমিটি গঠন প্রক্রিয়াকে আমরা চ্যালেঞ্জ করি নাই, আমরা নমনীয় থেকেছি। আপনি দলের সাংগঠনিক সম্পাদক, আপনি নিশ্চয়ই দলের সংগঠনের নীতি কর্মপদ্ধতি সম্পর্কে ভালো করেই জানেন। আপনি নিশ্চয়ই এটাও জানেন যে কি করলে অব্যাহতি দেওয়া হবে একজনকে আর কি না করলে দেওয়া হবে। আপনি বলছেন আপনি শৃঙ্খলা ভঙ্গের মতো কিছু করেননি। আরও আলোচনা হবে, আপনার কাছে আরও অনেক প্রশ্ন আছে। একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, আমজনতার সঙ্গেই থাকুন। দেখছেন আমজনতার সঙ্গে আছেন এস এম কামাল হোসেন। এস এম কামাল হোসেন, এই যে আপনাদের দল থেকেও প্রতিমন্ত্রী ও মেয়র পদমর্যাদার ব্যক্তি সহ একাধিক নেতাকর্মীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে এই সবই কি স্বাভাবিক ঘটনা, নাকি বড় দলগুলোর নেতাদের মাঝে দলীয় শৃঙ্খলার চেয়ে ব্যক্তিকে জাহির করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে? এইরকম কোনো কিছু মনে করার কারণ আছে কিনা? ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা সবকিছু? না, আমাদের দেখেন এইখানে সাংবাদিক পিন্টু সাহেবও বললেন পার্থক্য ওইখানে বিএনপি আর আওয়ামী লীগের। বিএনপির দলও পরিচালিত অগণতান্ত্রিকভাবে, দেশও পরিচালনা অগণতান্ত্রিকভাবে। আমি ধরেন ব্যক্তিগতভাবে মঞ্জুর সাহেবকে আমি চিনি, আমরা একসময় ছাত্র রাজনীতি করতাম, সে ছাত্র দল করতো, আমি ছাত্রলীগ করতাম খুলনাতেই। আমি আর বেশি কিছু বলতে চাই না যে উনি কী কারণ ওনাকে অব্যাহতি দিচ্ছে উনি ভালো জানেন। হ্যাঁ, আমাদের দলে আমরা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা হয়। আপনি যেটা বলছেন, হ্যাঁ, কোনো ব্যক্তি, যেটা পিন্টু সাহেব বললেন যে দলের ভিতরে ভিন্ন মত থাকতে পারে, যখন দলের ভিতরে সেই বিষয়ে ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত হবে, বাইরে যে সেই সিদ্ধান্তে ডিফার করার যারা ওই আলোচনায় থাকে তাদের করার কোনো সুযোগ থাকে না। আমরা আমাদের কার্যনির্বাহী কমিটিতে আলোচনা করি, আলোচনার ভিতর হ্যাঁ এখানে একটি বিষয়ে আমার আরেকজনের বক্তব্য ডিফার হতে পারে, কিন্তু যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হবে দেশের সাথে দলের সাথে, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করা হচ্ছে আমরা যারা দলের কর্মী আমাদের নৈতিক দায়িত্ব। এবং দলের আদর্শ নীতি পরিপন্থী কোনো বক্তব্য দিলে অবশ্যই তারকে কারণ দর্শানো উচিত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যেটা বলছেন যে ইদানিং না, আগেও এরকম যখন একজন ব্যক্তি তাকে মনে করতো সে ছাড়া দল হবে না, হ্যাঁ, তখন সেই ব্যক্তি ভুল করে বসে। এইখানে দল হচ্ছে একটি নীতি আদর্শের ভিত্তিতে চলে। দলের একটি গঠনতন্ত্র আছে, একটি ঘোষণাপত্র আছে, হ্যাঁ, সেই ঘোষণাপত্র গঠনতন্ত্রের ভিত্তিতেই দল চলে। দলের নীতি আদর্শ আছে। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, বঙ্গবন্ধু জাতির পিতা, বাংলাদেশের স্বাধীনতা, এইগুলোকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে রাজনীতিটা করবেন। এবং নেত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আমার কর্তব্য হচ্ছে দলকে গতিশীল করা, দলকে সুসংগঠিত করা, এবং জননেত্রী শেখ হাসিনা দলের পক্ষ থেকে যে অর্থনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করা
এবং সাধারণ এস এম কামাল মানুষের হোসেন, সাথে। এস এম কামাল হোসেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা দীর্ঘদিন ক্ষমতায়, আপনাদের দলও বেশ সুসংগঠিত আপনার কথা অনুযায়ী। এই যে প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় দলটি, আপনাদের প্রতিপক্ষের সবচেয়ে বড় দলটি, বেশ শক্তিশালী কয়েকজন নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি নিশ্চয় মোসাদ্দেক হোসেন বুলবুল, মুজিবুর রহমান সরোয়ার বা কুমিল্লার সাক্কু সাহেবের মতো নেতাদের অব্যাহতির খবর আপনি ইতিমধ্যেই জানেন। এদেরকে বাদ দেওয়ায় কি মনে হচ্ছে যে প্রতিপক্ষ দলটি একটু দুর্বল হয়ে গেল? এতে কি আওয়ামী লীগ খুশি হয়েছে? না, আমি মনে করি শক্তিশালী প্রতিপক্ষ ভালো, শক্তিশালী প্রতিপক্ষ থাকা ভালো। তাহলে আমি আমার চলের পথে ভুলগুলো তারা সংশোধন করে দেবে। ধরেন মঞ্জুর সাহেবের কথা বলছেন, মঞ্জুর সাহেব মানেই খুলনার বিএনপি, হ্যাঁ, এটা বাস্তব সত্য। এখন মঞ্জুর সাহেবকে বিএনপি হাইকমান্ড কী কারণে অব্যাহতি দিচ্ছেন, এইটা মঞ্জুর সাহেব বলতে পারবেন, বিএনপির হাইকমান্ড বলতে পারবেন। মঞ্জুর সাহেব বিএনপিতে বাদ যাওয়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি না, আমরা মনে করি খুশি না। কারণ আমরা মনে করি শক্তিশালী প্রতিপক্ষ থাকা ভালো এবং রাজনৈতিক প্রতিপক্ষ থাকা ভালো। রাজনৈতিক লোক শত্রু ভালো, কিন্তু অরাজনৈতিক লোক বন্ধু ভালো না। আমি মনে করি রাজনৈতিক লোক শত্রু ভালো, কিন্তু অরাজনৈতিক লোক বন্ধু ভালো না। অরাজনৈতিক লোক ষড়যন্ত্র করে, রাজনৈতিক লোক ষড়যন্ত্র করলেও চিন্তা ভাবনা করে করবে। আমি এইটা মনে করি। এইসবের মধ্যে দিয়ে অরাজনৈতিক লোকের যেন প্রবেশ না ঘটে, সেটাই আপনি কামনা করছেন। জি, আমি একটু নজরুল ইসলাম মঞ্জুর কাছে যেতে চাই। এস এম কামাল হোসেন, আমি একটু নজরুল ইসলাম মঞ্জুকেই বরঞ্চ জিজ্ঞেস করতে চাই। নজরুল ইসলাম মঞ্জু, সম্প্রতি বরিশাল মহানগর কমিটি থেকে কিন্তু কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার সহ তার অনুসারীদের বাদ দেওয়া হয়েছে। সেখানে নেতাকর্মীদের একটা বড় অংশ ক্ষুব্ধ ছিলেন, কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করেননি। আপনি কেন এভাবে প্রকাশ্যে কর্মসূচি পালন করেন তার এক ধরনের ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু এই যে আপনি আমার অনুষ্ঠানে কতবার বিএনপির পক্ষ হয়ে লড়াই করলেন বিরোধী পক্ষের বিরুদ্ধে, আজ আপনার দলের সাথেই আপনাকে লড়াই করতে হচ্ছে, বিষয়টা কেমন না, অদ্ভুত না? ধন্যবাদ আপনাকে। আমি ছবি দেখতে পারলে ভালো হতো, সবার সাথে আলোচনা করতে আরো সুবিধা হতো। তবু আমি বলি, আমি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করেছি এবং সেটি হচ্ছে রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজটি করেছি। আমি কর্মী সৃষ্টি করেছি, তারা এখন মেম্বার ইলেকশন করে, কেউ চেয়ারম্যান ইলেকশন করে, কেউ মেয়র ইলেকশন করে, কেউ এমপি ইলেকশন করে। আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে একটা রাজনৈতিক ওয়ার্কার নেতা তৈরি করেছি কিছু সময়, ৪৪ বছর কম সময় না। এবং তাদের হাতেই বিএনপি নেতৃত্ব থাকবে, এটাই আমরা আশা করি। এবং এখানে কামাল সাহেব অনেক কথা বলেছেন। কামাল সাহেব যেহেতু সরকারি দলে আছেন দীর্ঘদিন, আর আমরা যাই মাঠে কষ্ট করে আন্দোলন সংগ্রাম করে মামলা খেয়ে গ্রেপ্তার হয়ে রাজনীতি করতে হয়েছে গত ১৩ বছর। আমাদের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছে, অনেকে মশার কামড়ে বাগানে ঘুমিয়েছে, অনেকে সন্তান পোশাক করেছে পিতা জেলখানায়। এরকম একটি সময় ১৩ বছর আমরা সেই দলের গঠন প্রক্রিয়ায় আমরা অংশ নিতে পারবো না কেন, প্রশ্ন ছিল কর্মীদের এইটা। আমি ধরেন সাধারণ সম্পাদক হিসাবে আমি কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি না। আমি খালি একটা প্রেস কনফারেন্স করে পরিস্থিতিকে সামাল দিয়েছি মাত্র, যাতে করে বিক্ষুব্ধ কর্মীরা কোনো কর্মসূচি পালন না করে। এবং তাদেরকে সামনে নিয়েই আমি কেন্দ্রকে বলেছি যে তদন্ত করুন, আলোচনা করুন এবং সমঝোতা করেই সবকিছু করার কথাই পরামর্শ দিয়েছি। আমরা কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তকে ডিসওবে করি নাই, চ্যালেঞ্জ করি নাই, কোনো কর্মসূচি দিই নাই। খালি একটা প্রেস কনফারেন্স করে অনুভূতিটা ব্যক্ত করা, যেহেতু দলীয় ফোরামে আমরা দীর্ঘদিন আমাদের বিষয়টা নিষ্পত্তি হয়নি, চলেছিল, এবং সেই কথাগুলোই কিন্তু আমরা আংশিক বলেছি মাত্র। এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, এটা আমি স্বীকার করেই বলছি যে আমি তো মাঠের কর্মীদের কথা বলেছি, আমি আমার নিজের কথা বলি নাই। এবং আমাদের দীর্ঘ পরিশ্রমের ফসল একটি অঞ্চলের সমৃদ্ধ বিএনপি আজকে সংকটের মধ্যে পড়বে, এটা তো আমরা চাই নাই। আমরা চাইছি এই দলের যারা সৃষ্টি হয়েছে তাদের হাতেই বিএনপি দায়িত্ব দেওয়ার।
আজকে যে ব্যবহারটা আমাদের সাথে করা হয়েছে, এই কঠিন ব্যবহারের মুখোমুখি আমরা হতে চাই না। আমরা আলোচনা করেই সব সমাধান করতে চেয়েছি। খুলনা বিএনপি এখনো সমৃদ্ধ, এখনো নেতা কর্মীরা অপেক্ষায় আছে যে কেন্দ্র একটা সিদ্ধান্ত নেবে যাতে করে একটা অঞ্চলের বিএনপি ঐক্যবদ্ধ থাকে, বিভক্ত না হয়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে না যায়। এবং ৪৪ বছরের রাজনৈতিক কর্মী হিসাবে এই পর্যন্ত অনুভব করেই প্রেস কনফারেন্সে ওই কথাগুলো বলেছি। হতে পারে আমার কথা রূঢ় হতে পারে, হতে পারে, কিন্তু আবেগ ছিল কথায়। আমরা যা বলেছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক আবেগ। একটি অঞ্চলের রাজনীতি আপনি কি মনে করেন নজরুল ইসলাম মঞ্জু, আপনি কি মনে করেন যদি শৃঙ্খলা ভঙ্গের মতো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আপনাকে সতর্ক না করে দল থেকে অব্যাহতি দেওয়ার পেছনে, আপনার পদ থেকে অব্যাহতি দেওয়ার পেছনে কি কারো ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে? আমি সব কথা বলতে পারবো না মিডিয়ায়, কারণ আমি এখনো বিএনপি কর্মী, সদস্য আছে আমার। জি, আমি আমার যেটা বক্তব্য সেটি হচ্ছে রাজনীতি একটা অঞ্চলের মানুষকে নিয়ে রাজনীতি, জনগণের রাজনীতি। সেই রাজনীতি করার ক্ষেত্রে একটা বিশাল অংশকে বাদ দিয়ে দল নিশ্চয়ই ভাববে না, দল এখনো ভাববে এটা বিএনপি মনে করি। আমার যেটা বক্তব্য সেটি হচ্ছে যে ধরেন বিকল্প নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে দলের নেতাকর্মীদের মতামত গ্রহণ করা, আন্দোলনকারীদের সামনে নিয়ে আসা, এই চাহিদা তো এইটুকু, এর বেশি কিছু না। এবং সেক্ষেত্রে দলের শীর্ষ নেতৃবৃন্দ একটি কমিটি গঠন করে দিয়ে আলোচনা করে এগুলো নিষ্পত্তি করা সম্ভব, এবং এখনো সম্ভব। আমি মনে করি এখনো সম্ভব বলে আপনি মনে করছেন? আমি একটু সাংবাদিক এম এ আজিজের কাছে যেতে চাই এবং তার কাছ থেকে আমি জানতে চাই দুটি বিষয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, এটা কি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে কিনা কাউকে বধ করার জন্য? ছোট করে উত্তর চাই। আরেকটি বিষয়, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন সেটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এই বক্তব্য কি শুধুই কথার কথা, নাকি নতুন কোনো ধরনের রাজনৈতিক ইন্টেনশন নিয়ে এই বক্তব্যগুলো সামনে আসছে? না, বেগম খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা হিসাবে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আমি শুনেছি। এটা তিনি ব্যাখ্যা দিতে পারবেন, আমি এটার ব্যাখ্যা দিতে পারবো না। আর দ্বিতীয় বললেন যে মঞ্জু ভাইয়ের ব্যাপারে যে কথাটা বললেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী এই অ্যাকশন কিন্তু অসাংগঠনিক নয়। আমি বলছি এটা অগণতান্ত্রিক, আমরা এটা পছন্দ করি নাই। মঞ্জু ভাই যে রিয়াকশনটা দেখিয়েছেন সেটাও আমি বলবো, মহানগর কমিটিকে রিঅর্গানাইজ করা হয়েছে, কিন্তু তিনি তো সাংগঠনিক সম্পাদক ছিলেন, তিনি তো বড় নেতা, তিনি ওটার ক্ষেত্রে কেন প্রেস কনফারেন্স করে রিয়াকশনটা দেখালেন? তিনি কাউকে আক্রমণ করেন আর না করেন, পাবলিকলি যখন এসছেন, এটা তো শৃঙ্খলা বিরোধিতা করেছে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী। এবং আমি এটাই বলছি যে আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর পরিবারের আপনার থেকে নেতা, বিএনপি প্রেসিডেন্ট জিয়ার পরিবার থেকে নেতা, এর বাইরে মেইনস্ট্রিমের বাইরে কোনোবার আপনি খেয়াল করে দেখেন মহিউদ্দিন এবং রাজ্জাক ভাই সবচাইতে বড় নেতা, বিরাট একটা অংশ নিয়ে বাকশাল করলো, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা টিকে নাই। বিএনপিতে আপনি দেখেন কে এম ওবায়দুর রহমান মহাসচিব ছিলেন, সবচাইতে সারা বাংলাদেশে তার নিজস্ব অনেক বাহিনী ছিল, মানে কর্মী বাহিনী ছিল, নেতা ছিল, কিন্তু তিনিও টেকেন নাই। আর মঞ্জু ভাই তিনি তো বড় নেতা ছিলেন, মেইন স্ট্রিমের বাইরে কিন্তু কোনো এই দুই পার্টির মধ্যে কিন্তু টেকা সম্ভব না। যেমন আওয়ামী লীগে এটা সত্য যে এখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ বরাবর শুরুর থেকে আপনার সাংগঠনিক নিয়মে চলে, এটা ঠিক, কিন্তু ইদানিং বিএনপির আওয়ামী লীগের সভাপতির চোখের ইশারায় কিন্তু সিদ্ধান্ত হয়, এটা বসা হয়, ফরমালি সবই করা হয়, কিন্তু নেত্রীর ইচ্ছায় যাকে ধরা হয় তখন তিনি শাস্তি পান, যাকে ধরা হয় না তিনি, অর্থাৎ নেত্রীর ইশারা ছাড়া কিছু হয় না। সুতরাং বিএনপি তার গঠনতন্ত্র অনুযায়ী আপনার এই অগণতান্ত্রিক কাজ করার ক্ষমতা রাখে, আওয়ামী লীগ নিয়মের ভিতর দিয়ে ফেলে, মানে এই যে যেমন এখন সাংগঠনিক সম্পাদক সাহেব বলতে পারছেন, এই সুযোগটা ওখানে থাকে, কিন্তু আসলে ইশারে এই কাজ হয়।
অর্থাৎ আমি যে কথা বারবার বলি, আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু ছোট বড় কোনো রাজনৈতিক দলে গণতন্ত্র নাই। এটাই হচ্ছে আমরা জনগণ হিসেবে আমাদের দুঃখ। তার মানে এমনি আজিজ আপনি বলছেন বইয়ের পাতায় যাই লেখা থাকুক না কেন, প্র্যাকটিক্যালি আসলে সবাই একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তাই তো? জায়েদুল হাসান পিন্টু, আপনার কাছে একটু জানতে চাই, শৃঙ্খলা ভঙ্গ কি আসলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে কিনা, এবং সাথে আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তার মামার নির্বাচনে গিয়ে হামলার শিকার হয়েছেন। সাবেক এই ছাত্রলীগ নেতাকেও সংগঠন থেকে অব্যাহতি নিতে হয়েছিল, অথচ তিনি যখন নেতা ছিলেন তখন কতই না সমীহ পেয়েছেন, মানে আজ তার নিজ এলাকায় গিয়ে তিনি মার খেয়ে আহত হয়েছেন। এই ঘটনায় কি বোঝা যায় আসলে যে পদই মূল, ব্যক্তি আসলে কোনো বিষয়ই না সেখানে? ধন্যবাদ। দেখেন, আমি শুরুতেও বলেছিলাম, যখন বৃহত্তর বা বড় কোনো রাজনৈতিক দলের আপনি নেতা হবেন, আর যখন সেই পদ আপনার থাকবে না, তখন আপনি জিরো হবেনই। কারণ আপনি ওই দল দিয়ে আপনার পরিচয় সারা দেশে ছড়িয়েছে। যখন দল থেকে বের করে দেওয়া হবে, দলে আপনি নাই, অথবা দল থেকে পদত্যাগ করবেন, যে কোনো পদ্ধতিতেই হোক, দল বিলং না করলে বা দল আপনাকে গ্রহণ না করলে এই দেশের রাজনৈতিক বাস্তবতায় আপনার তেমন কোনো শক্তি নেই। কারণ সাংগঠনিক শক্তির উপর ভিত্তি করেই তার পরিচয়, পরিচিতি, প্রভাব তৈরি হয়। যে উদাহরণটা আপনি এই গোলাম রব্বানীর নামে দিলেন, এর চেয়ে সে তো ছাত্রলীগের সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারিকে আজকে বিদায় করে দেন না, কালকে দেখেন কি সিচুয়েশন হয়। এটা বাংলাদেশের অতীতে আমরা দেখেছি, আওয়ামী লীগেও বিএনপিতেও। কারণ এই দলগুলো এত বড়, এই ব্যক্তি কোনোদিনই দলের ঊর্ধ্বে বা দলের চেয়ে বড় হয়ে উঠতে পারেনি, পারবেও না এই দেশে। কারণ দলগুলো আসলে জনসমর্থন এবং এই সাধারণ মানুষ বা তৃণমূলের কর্মীরাই দলগুলোকে বাঁচিয়ে রাখে, নেতারা নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যান। এখন এই দল যদি মনে করে কোনো দল যে সে তৃণমূল বা এই সাধারণ সদস্যদের চিন্তা চেতনার বাইরে গিয়ে সব কাজ করবে, তাহলে দেখবেন বেশি দূর এগুতে পারবে না, সেটার ফলও তারা পাবে। আবার দল যখন ভুল সিদ্ধান্ত নেয়, তখন ওই তৃণমূল থেকে এই কর্মীরাই কিন্তু দলগুলোকে বাঁচিয়ে আনে। তো এই জায়গাটা দলের নেতা নেত্রীরা ভালো করেই বুঝেন। আর আরেকটি বিষয় যেটা এনেছেন যে আপনার শৃঙ্খলার নাম দিয়ে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় কিনা, এটা ক্ষেত্র বিশেষ হয়, সব সময় যে হয় তা না। আমি তো আপনাকে বলেছি যে এই বিএনপিতেই কেউ কেউ আপনার দলের নেতাদের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন, এই যে আপনার যুদ্ধাপরাধী সাকাত চৌধুরী কি সব আজে বাজে কথা বলতেন না দলের নেত্রী সম্পর্কে, কুকুরে লেজ নাড়ায় না লেজ কুকুরে নাড়ায়, তারপরে তো বহাল তবিয়তে ছিলেন। তো এগুলোর ইকুয়েশন, নানান ইকুয়েশন চিন্তা করে আজকে নজরুল ইসলাম মঞ্জু সাহেবের পক্ষে ওখানে অনেক লোক দাঁড়িয়েছে, দেখলাম বিভিন্ন জায়গায় তার পক্ষ নিয়ে বেশ কয়েকজন পদত্যাগও করেছেন। তিনি যদি সেই জায়গায় সেই অবস্থান আবার দেখাতে পারেন, দেখবেন বিএনপি তার চিন্তা চেতনায় চেঞ্জ এনেছে, আপাতত বহিষ্কার করেছে, আবার প্রত্যাহারও করতে পারে। এটা নির্ভর করবে ওই ব্যক্তির ব্যক্তিগত কারিশমা, তার অনুসারী এবং দলের ভেতরে তার অবস্থান কোন জায়গায়। এখন একদম শৃঙ্খলার কথা যদি চিন্তা করেন, অত বড় শৃঙ্খলা ভঙ্গ করেছে কিনা নজরুল ইসলাম মঞ্জু সাহেব, সেটা নিয়ে দলের ভিতরে আলোচনা হতেই পারে যে ওনার অপরাধটা মাত্রাটা কতটুকু, ওনার যে অবদান দলের পাশাপাশি আজকে যে ওনাকে এক কথায় বহিষ্কার করে দিলাম, এই কোনটার মাত্রা কতটুকু, এই হিসাব তো বিএনপি করতেই পারে, করার পর আরেকটা সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু ওই যে আমি বললাম, গণতান্ত্রিক চর্চা দলের ভিতরে অভাব আছে। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় কম বেশি, এক এক দলের কম বেশি হবে, আপনি মাপলে, আমি মাপতে চাই না এখানে কার বেশি কার কম, কিন্তু আমরা যেটা দেখতে পাই এই দেশে নেতা নেত্রী নির্বাচন থেকে শুরু করে, মনোনয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে গণতন্ত্রের চর্চার অভাব, গণতন্ত্র চর্চার অভাব আপনি লক্ষ্য করেন। এস এম কামাল হোসেন, ছোট করে যদি আমাকে একটু বলতেন, আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন তা বাংলা সাহিত্যের আষাঢ়ে গল্পের মতো। আচ্ছা, আমাকে একটু বলেন, বড় দুই দলের দুইজন দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা যখন একই বিষয়ে পুরোই উল্টো তথ্য দেয়, তখন কোনটা আষাঢ়ে গল্প কোনটা সত্য সেটা আমজনতা বুঝবে কিভাবে? আমজনতা বোঝে। মির্জা ফখরুল সাহেব বিএনপির
নেতা মঞ্জুর সাহেবের অবস্থা দেখে উনি এখন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা না, উনি পড়লে তারেক জিয়াকেও স্বাধীনতার ঘোষণা বলবে ওনার পদ টিকে রাখার জন্য। কারণ মেজর হাফিজ তার একটি বইতে লিখেছিলেন যে 1971 সালে জিয়াউর রহমান চিঠি দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে চলে যাওয়ার জন্য। উনি চলে যাননি, উনি বলছেন আমি ভালো আছি। উনি মুক্তিযোদ্ধা। মির্জা ফখরুল সাহেব বলেন জানজোয়া যিনি এই দেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, সে মারা যাওয়ার পর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একজন সামরিক কর্মকর্তার মৃত্যুতে শোক প্রস্তাব দিতে পারে না, দিয়েছিলেন। এই হচ্ছে বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা আর কি, বুঝছেন না? শুধু এটা না, হ্যাঁ, এই জিয়া রহমান চিঠি দেওয়ার পর উনি জান নেই। আমরা তো বিজয় সুবর্ণ জয়ন্তী পালন করলাম, তাই না? মানে কারা মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধা নয় সেসব নিয়ে সাম্প্রতিক সময়ে কিন্তু অনেক তর্ক দেখছি। আপনারা কিন্তু কিছুদিন আগে প্রশ্ন তুলেছিলেন জিয়া যুদ্ধ করেছে কিনা, সেটা নিয়েও আপনারা প্রশ্ন তুলেছিলেন। 50 বছর পরে সেই সব বিতর্ক আসলে আমজনতার কাছে কি খুব বেশি সুখকর? আমি আপনার বলি জিয়া রহমান মুক্তিযোদ্ধা ছিল, অস্বীকার করি না। আবার জিয়া রহমানের কর্নেল বেগ মে মাসে চিঠি লিখেছিল যে জিয়া তোমার স্ত্রী সন্তানেরা ভালো আছে, মেজর জলিল সম্পর্কে সাবধান থেকো, আমরা তোমার কাজে খুশি। এই যে পাকিস্তানের আর্মি কর্নেল বেগ চিঠি লিখেছিল। এবং পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরে নিয়ে গেছিল জিয়া রহমান, যে জয় বাংলা স্লোগান দিয়ে বাঙালিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই জয় বাংলাকে ভুলুণ্ঠিত করেছিল, 7ই মার্চকে নিষিদ্ধ করেছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধের সমস্ত কিছু জিয়া রহমান নিষিদ্ধ করেছিল আর পাকিস্তানের ধারায় ফিরে গিয়েছিল, স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। এই তো জিয়া রহমান শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, আলিমকে মন্ত্রী বানিয়েছিলেন। অর্থাৎ মুক্তিযুদ্ধী বিরোধী শক্তিদের প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে জিয়া রহমান তার কর্মকাণ্ডে দিয়ে প্রমাণ করেছেন মানসিকভাবে জিয়া রহমান মুক্তিযুদ্ধে যায়নি, বাধ্য হয়েছিল যেতে। জি, সেটা নিয়ে যদি 50 বছর পরে আমাদের এসব নিয়ে বিতর্ক করতে হয়, সেটা আমজনতার জন্য নিশ্চয়ই সুখকর নয়, সেটাও নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। নজরুল ইসলাম মঞ্জু, আপনার কাছে একটু জানতে চাই, এবং আপনি তো এখন বিএনপির কোনো পদে নেই, এই অবস্থায় আসলে আপনার ভূমিকা কি হবে একটু পরিষ্কার বুঝতে চাই। এই সিদ্ধান্তের পরে কি আপনি দলীয় হাইকমান্ডে যোগাযোগ করেছেন? মানে কি করবেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে একটা বিষয়ে, এগুলো যে আপনি আমাকে বলেন নাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো খারাপ আলোচনা হোক, এটা কিন্তু জাতি চায় না। আমি এই ধরনের আলোচনা আমি পরিহার করার জন্য আমি সকলের প্রতি নিবেদন রাখি। আমি আপনাকে বলি, আমাকে যে প্রশ্নগুলো করেছেন, আমার এই যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ যে বিষয়টি বারবার আলোচনা করছে, দলীয় শৃঙ্খলাটা কি? দলীয় শৃঙ্খলা হচ্ছে ভালো মানুষের দল বানানো, যার উপরে সাংগঠনিক কাজ করা, আন্দোলন সংগ্রাম করা। এই কাজ কি যারা না করে পদ পাবেন তাদের বিরুদ্ধে কথা বললে কি সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে যায় বা সংগঠন বিরোধী হয়? একটা প্রশ্ন কর্মীদের মনে, যে আমরা তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করি নাই, বরঞ্চ দলকে রক্ষার জন্য, ভবিষ্যতের জন্য আমরা আলোচনার ভিত্তিতে একটা দল গঠনের কথা বলেছি। বিএনপিকে অন্ধকারে রেখে যেতে হয় না, অঙ্গদলকে কমিটি বানানোর ক্ষেত্রেও যেতে হয়েছে, অন্ধকারে রাখা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু কর্মীরা আলোচনা করছে। এবং যে ব্যাখ্যা আপনি যমুনা টেলিভিশনকে দিলেন, এটা কি আপনি আপনার হাইকমান্ডে দিয়েছেন? তারা কি মানবেন আপনার এই ব্যাখ্যা? হ্যাঁ, মানবেন। আমি তো লিখে দিয়েছি, আমি 5 পাতা 29 পাতা লিখছি, সেখানে আমি সব কথা বলেছি যেগুলো নিষ্পত্তি হওয়া দরকার। খুলনা বিএনপি রাজি, মুখ্যমন্ত্রী রাজি, এবং সেগুলি আলোচনায় আসলে, সেগুলি বিবেচনায় নিলে অবশ্যই আমরা প্রতিকার পাবো বলে আমি মনে করি। এখন আপনার ভূমিকা কি হবে? এখন আমি মনে করি, আমি অপেক্ষা করবো। আমি মনে করি যে সত্য প্রতিষ্ঠা হবে, এবং আমরা সত্য কথাই বলেছি এবং সত্য পদক্ষেপ নিয়েছি। আমরা কোনো অসত্য, অসাংগঠনিক এবং
জোর করে কোনো কিছু চাপিয়ে দিই না, আমরা আলোচনা করে বলেছি এগুলো নিষ্পত্তি করার ব্যবস্থা করা হোক। এবং আমি আশাবাদী এখনো যে আমাদের দলের হাইকমান্ড, চেয়ারম্যান এবং এই কমিটি, তারা খালি খুলনা কেন, সারা বাংলাদেশের সংগঠন করতে গেলে, ঐক্যবদ্ধ বিএনপি করতে গেলে আরো গুছিয়ে করা প্রয়োজন, আরো গুছিয়ে করার প্রয়োজন। নজরুল ইসলাম মঞ্জু সহ বাকি অতিথিদের অনেক ধন্যবাদ আমজনতার সঙ্গে থাকার জন্য। আপনি এখন অপেক্ষা করবেন। আশাবাদী সবসময় আমজনতাও, আমজনতা ভালো থাকতে চায়, গণতান্ত্রিক চর্চা দেখতে চায়। সবাইকে অনেক ধন্যবাদ। আমজনতার শক্তি বড় শক্তি, সঙ্গে থাকুন।